আসসালামু আলাইকুম। আমরা এখন চেঞ্জিং সেন্টেন্স যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পড়ব। আজকে হচ্ছে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আপনারা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবেন বা একটা নেগেটিভকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করবেন, এই বিষয়টা হচ্ছে কি আমরা নিয়মগুলো আপনাদেরকে শিখাবো। প্রথমেই দেখুন, প্রথম সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটা একটা করে সবগুলো নিয়ম পড়বো। মনে রাখবেন গ্রামারে হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্সে আপনি যদি নিয়মগুলো যদি ভালোভাবে পারেন বা নিয়মগুলো যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো সেন্টেন্সকেই পরিবর্তন করে অন্য আরেকটা সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন। প্রথম নিয়মটা হচ্ছে কি অনলি অথবা অ্যালোন থাকলে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি এরকম অনলি বা অ্যালোন থাকে, সেক্ষেত্রে আপনি নেগেটিভ করার সময় সে অনলির পরিবর্তে কি লিখবেন, এই যে নান বাট লিখবেন। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে কি যদি কি থাকে অনলি অথবা অ্যালোন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পরিবর্তন করে কি লিখবো, আমরা এখানে নান বাট ব্যবহার করি। এই যে দেখেন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এবং এই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তি কি বোঝায়, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে অনলি অনলি হি ক্যান, শুধুমাত্র সেই কাজটি করতে পারে, তাহলে এই যে অনলি দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে, হি কে বোঝাচ্ছে। অনলি দ্বারা যদি এরকম কোনো হি কে বোঝায়, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝায়, সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে কি ব্যবহার করব, আমরা হচ্ছে অনলির পরিবর্তে এই অনলি এর পরিবর্তে আমরা সেখানে নান বারটা ব্যবহার করি। যেমন এখানে আছে অনলি, আমরা এখানে কি ব্যবহার করলাম, নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক। আবার দেখুন অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, তাহলে এখানে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, দ্য ব্রেভ কে, ব্রেভ হচ্ছে একজন ব্যক্তি, তাহলে আমরা অনলি এর পরিবর্তে এখানে কি ব্যবহার করব, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এর পরবর্তী 2 নং নিয়মটা দেখুন, অনলি দ্বারা, এই অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমরা কি লিখবো, নাথিং বাট। অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, তাহলে আমরা অনলির পরিবর্তে লিখবো কি, নাথিং। যেমন এখানে এখানে অনলি দ্বারা কাকে বুঝেছে, কয়েকটা উদাহরণ আছে দেখুন। আ চাইল্ড লাইকস অনলি সুইটস, তার মানে এই যে অনলি, অনলি কি সুইটস, সুইটস মানে কি মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার। তাহলে এই যে এই বাক্যে দেখুন, এই যে অনলি, অনলি দ্বারা এখানে মূলত মিষ্টিকে বুঝাইছে, তাহলে মিষ্টি কি একটা বস্তু না, মিষ্টি হচ্ছে একটা বস্তু। বস্তুর ক্ষেত্রে আমরা সে অনলি এর পরিবর্তে লিখবো নাথিং বাট, তাহলে আমার সেন্টেন্সটা নেগেটিভ করলে কি হবে, আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। পরবর্তী সেন্টেন্সটা দেখুন, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। এই যে অনলি, অনলি দ্বারা কাকে বুঝাইছে, দ্য মুন, মুন মানে কি চাঁদ, তাহলে মুন হচ্ছে একটা বস্তু, এবং অনলি দ্বারা এই বস্তুকে বোঝানোর কারণে আমরা অনলি এর পরিবর্তে এখানে কি লিখবো, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। 3 নাম্বার রুলসটা হচ্ছে কি অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায়, যেখানে অনলি আছে, অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায়, সেক্ষেত্রে আমরা লিখবো কি, নট মোর দেন অথবা নট লেস দেন। অনলি দ্বারা কাকে বুঝালে, কোনো সংখ্যাকে বুঝালে। এখন দেখুন অনলি হি ওয়াজ অনলি 10, তার বয়স হচ্ছে কত, মাত্র 10 বছর। তাহলে এই যে অনলি দ্বারা, অনলি দ্বারা এখানে কাকে বুঝাচ্ছে, একটা সংখ্যাকে, 10 হচ্ছে একটা সংখ্যা। অনলি দ্বারা যদি কখনো দেখেন যে কোনো সংখ্যাকে বোঝায়, সেই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা সেই অনলির পরিবর্তে লিখবো নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে আমার সেন্টেন্সটা কি হবে, এই যে পুরো সেন্টেন্সটাই ঠিক থাকবে, শুধু আমি অনলি এর জায়গায় পরিবর্তনটা করব। তাহলে কি লিখবো, হি ওয়াজ, এই অনলির জায়গায় লিখবো নট মোর দেন 10। তার পরবর্তী নিয়মটা দেখুন, মাস্ট অথবা যদি হ্যাভ টু থাকে কোনো একটা সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্সে যদি মাস্ট অথবা হ্যাভ টু থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় মাস্ট অথবা হ্যাভ টু যেটাই থাকুক, তার পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে ক্যান নট বাট লিখলে ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না,
যদি আমরা ক্যান নট হেল্প লিখি সেক্ষেত্রে আমার পরবর্তী ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা কেন? কারণ আমরা জানি যে পরপর যদি দুটি প্রিন্সিপাল ভার্ব যদি থাকে বা মেইন ভার্ব যদি থাকে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করা লাগে। দেখুন ক্যান নট হেল্প যখন আমি ব্যবহার করব, এই হেল্প হচ্ছে একটা ভার্ব, তাহলে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করা লাগবে। আর ক্যান নট ভার্ব ব্যবহার করলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে না। এই যে দেখুন দুইটা নিয়মের দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে, এক্সাম্পল। আমরা এক্সাম্পলগুলো একটু খেয়াল করি। উই মাস্ট yield টু আওয়ার ফেট। তাহলে এখানে হচ্ছে কি, এই যে মাস্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো? ক্যান নট ভার্ব। তাহলে আমরা এখানে শুধুমাত্র পরিবর্তনটা করবো, মাস্টের পরিবর্তে আমরা এই যে মাস্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আমরা মাস্টের পরিবর্তে এখানে শুধুমাত্র ক্যান নট ভার্বটা ব্যবহার করবো, মাস্টের পরিবর্তে ক্যান নট ভার্ব ব্যবহার করবো, এখানে আর কোনো পরিবর্তন হবে না। আরেকটা দেখুন, এই যে এখানেও মাস্ট আছে, উই মাস্ট অবি ইউর প্যারেন্টস। এই যে এখানে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট হেল্প ব্যবহার করলাম। হেল্প যেহেতু একটা ভার্ব, একটা মেইন ভার্ব, সেজন্য আমরা এই যে অবে একটা মেইন ভার্ব সেটার সাথে আইএনজি যুক্ত করে দিলাম। মানে কি হচ্ছে, ইউ ক্যান নট হেল্প অবে ইউর প্যারেন্টস। পরবর্তী নিয়মটা দেখেন, কোনো বাক্যের মধ্যে যদি এই যে both and অথবা শুধুমাত্র and দিয়ে যদি দুটি শব্দকে যুক্ত করে এবং সেটাকে যদি নেগেটিভ করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? both এর পরিবর্তে লিখবো নট অনলি এবং and এর পরিবর্তে লিখবো বাট অলসো। অথবা যদি শুধু and থাকে তাহলে and এর পরিবর্তে বাট অলসো এবং and এর আগে যে নাউনটা থাকবে সেই নাউনের আগে লিখবো আমরা নট। এই যে প্রথম এক্সাম্পলটা একটু খেয়াল করেন, both রাজীব and আদিব are good friends। এই যে প্রথম both এর পরিবর্তে আমরা কি লিখবো? নট অনলি রাজীব এবং and এর পরিবর্তে লিখবো বাট অলসো। নট অনলি রাজীব বাট অলসো আদিব are গুড ফ্রেন্ডস। আবার আরেকটা এক্সাম্পল দেখুন, যেখানে শুধুমাত্র and দ্বারা যুক্ত করা হয়েছে। এই যে and দ্বারা দুটি নাউনকে যুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কোন নিয়মে করবো? আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব লিখে ফেলবো। লিখি এই যে and এর আগে যে নাউনটা আছে ওই নাউনের আগে লিখবো কি? নট অনলি এবং and এর জায়গায় লিখবো বাট অলসো। তাহলে আমার সেন্টেন্সটা কি হয়? হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। তারপরে আরেকটা নিয়ম দেখুন, কোন বাক্যে যদি এভরি থাকে, এভরি যুক্ত বাক্যকে আমরা নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। আমরা এভরি এর পরিবর্তে কি লিখবো? আমরা এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। এবং দেয়ার ইজ নো লেখার পরে এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে সে ওয়ার্ডটা লিখবো। তারপর আমরা একটা বাট লিখবো, বাট লেখার পরে ওই ওয়ার্ডের পরে যা বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমরা এখানে লিখে ফেলবো। এখন দেখুন একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, এভরি মাদার লাভস হার সাইড। তাহলে দেখুন এই যে এভরির পরিবর্তে একটা ওয়ার্ডটা হচ্ছে কি? মাদার। তাহলে আমরা এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো এবং তার পরবর্তী ওয়ার্ড কি? এই যে কি লিখলাম, দেয়ার ইজ নো এর পরে নেক্সট ওয়ার্ডটা হচ্ছে মাদার, আমরা মাদার লিখবো। লেখার পরে আমরা একটা বাট লিখবো, নিয়ম অনুযায়ী কি লিখবো? বাটের পরে এই যে মাদারের পরে যে অংশটুকু আছে আমরা সেই অংশটুকু লিখে ফেলবো, লাভস হার সাইড। তারপর দেখুন 7 নং নিয়মটা, এভরির পরে যদি কোনো ওয়ার্ড থাকে এবং তারপরে যদি হ্যাজ থাকে তখন সেই ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম হবে। আপনারা হ্যাজের পরিবর্তে লিখতে হবে উইদাউট। এভরি রোজ হ্যাজ আ থর্ন, যেমন এভরি, আমরা এভরির পরিবর্তে লিখবো কি? দেয়ার ইজ নো। তাহলে এখানে লিখবো দেয়ার ইজ নো। লেখার পরে এভরির পরে যে ওয়ার্ডটা আছে রোজ সেটা লিখবো। লেখার পরে দেখেন এখানে কি আছে? হ্যাজ আছে। আমরা এর আগের নিয়মে কি লিখতাম? বাট লিখতাম, কিন্তু এখানে বাট না লিখে হ্যাজের পরিবর্তে লিখবো উইদাউট। তারপর হ্যাজের পরবর্তী অংশ যা আছে আমরা তাই লিখে ফেলব। 8 নং নিয়মটা দেখুন, অ্যাজ সুন অ্যাজ। যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে ওই বাক্যের স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়, অ্যাজ সুন অ্যাজ এর পরে একটা সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, এরপরে অবজেক্ট, তারপরে একটা কমা দিয়ে বাকি আরেকটা অংশ থাকে। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখবো নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্টটা লিখবো। যেহেতু এখানে হ্যাড আছে, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যে ভার্বে বসুক না কেন
তার ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বুঝবো। তাহলে আমরা অ্যাজ সুন এজ এর জায়গায় লিখবো নো সুনার হ্যাড, তারপর সাবজেক্টটা লিখে ভার্বের জায়গায় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা লিখবো। তারপর আমরা যে অবজেক্ট আছে সেটা যুক্ত করব এবং এই কমার পরিবর্তে আমি দেন লিখবো। আর কমার পরে যা আছে যে অংশটুকু যেভাবে আছে ওইভাবে লিখবো। এই যে এখানে একটা এক্সাম্পল আছে, আপনারা এক্সাম্পলটা একটু খেয়াল করুন। অ্যাজ সুন এজ দ্য থিফ সো দ্য পুলিশ। তাহলে এখানে অ্যাজ সুন এজ এর পরিবর্তে আমরা লিখবো কি নো সুনার হ্যাড। অ্যাজ সুন এজ এর পরিবর্তে লিখবো নো সুনার হ্যাড। লেখার পরে আমরা এই যে দ্য থিফ সাবজেক্ট লিখি, ভার্ব যেটা আছে সো এর ফার্স্ট পার্টিসিপল ফর্মটা লিখবো, সেটা কি তিন। তিন লেখার পরে এই অংশ অবজেক্ট যেটা দ্য পুলিশ সেটা লিখবো। মনে রাখবেন এখানে অবজেক্ট সবসময় থাকবে, বিষয়টা এমন না, অবজেক্ট নাও থাকতে পারে, না থাকলে আমরা লিখবো না, থাকলে লিখবো। এবং এই যে কমা আছে, কমার পরিবর্তে আমি এখানে লিখবো দেন। দেনের পরে কি করব, কমার পরে যে অংশটুকু আছে ওই অংশটুকু যেভাবে আছে ঠিক ওইভাবে লিখে ফেলবো। এই যে চেঞ্জিং সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যদি নিয়ম জানেন যে কোনোটাই আপনি নিজে নিজে সমাধান করতে পারবেন, নিয়ম একই রকম। অ্যাজ সুন এজ এর যেমন এই নিয়মটার কথা আমরা একটু খেয়াল করি আবার। অ্যাজ সুন এজ থাকলে তার পরিবর্তে আমি কি লিখবো নো সুনার হ্যাড। তারপরে শুধু ভার্বের সবকিছু এখানে যা আছে প্রশ্ন তাই লিখবো, শুধু পরিবর্তন হবে কোথায়, অ্যাজ সুন এজ থাকলে নো সুনার হ্যাড, ভার্বের পরিবর্তে এই যে ভার্ব এখানে যেটা আছে তার কি লিখ বসবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপরে এই যে কমা আছে, কমার পরিবর্তে আমরা লিখবো দেন। আর কোনো পরিবর্তন হবে না, আর গুলো প্রশ্নে যেভাবে আছে ওইভাবে থাকবে। তারপরে দেখুন, যদি কোনো বাক্যের মধ্যে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ যুক্ত বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ করব। অলওয়েজ এর পরিবর্তে আমরা লিখবো নেভার। নেভার লেখার পরে অ্যাফার্মেটিভ বাক্যের যে নেগেটিভ রূপটা সেটা, অর্থাৎ যে শব্দটার বিপরীত শব্দ লিখলে এটার অর্থের কোনো পরিবর্তন হবে না, সেই শব্দটার বিপরীত শব্দ লিখবো। যেমন আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম। এই যে অলওয়েজ এর পরিবর্তে আমি কি লিখবো নেভার। আই নেভার এবং অ্যাগ্রিড মানে কি আমি তার সাথে কি সবসময় আমি তার সাথে একমত থাকি। তার মানে আমরা এই যে এগ্রিড এর বিপরীত হচ্ছে কি ডিসঅ্যাগ্রিড, তার মানে এই শব্দটার আমাকে কি করতে হবে বিপরীত শব্দ লিখতে হবে। আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম, আমি কখনোই তার সাথে কি করি না ভিন্নমত বা ভিন্নমত পোষণ করি না। তাহলে আমরা কি করব, এই যে অলওয়েজের পরিবর্তে নেভার এবং অ্যাগ্রিড এর বিপরীত শব্দ ডিসঅ্যাগ্রিড লিখবো। আপনারা বিভিন্ন বোর্ড কোশ্চেনে দেখবেন এই নিয়মগুলো থেকে বিভিন্ন রকম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে আপনাদেরকে পরিবর্তন করতে বলে। আপনারা এই নিয়মগুলো থেকে প্র্যাকটিস করবেন। আপনাদেরকে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরো কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো পর্যায়ক্রমে আমি দেখাবো। যেমন অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্সের মধ্যে যদি টু থাকে এবং এই যে ডট ডট দিয়ে মানে মাঝখানে কোনো শব্দ থাকবে, শব্দের পরে আবার যদি এরকম টু থাকে, প্রথম টু এর জায়গায় লিখবো সো, তার পরবর্তী যে ওয়ার্ড থাকবে সেটা লিখবো। লেখার পরে যার সাথে টু আছে ওই টু এর জায়গায় লিখবো দ্যাট। আমি আবার বলতেছি, প্রথম টু এর জায়গায় হচ্ছে সো, পরের টু এর জায়গায় লিখবো দ্যাট, তারপর আমরা সাবজেক্টটা লিখবো। লিখে এই যে এই টু এর আগে যে ভার্বটা থাকবে এটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে আমি লিখবো ক্যান নট, আর যদি ফার্স্ট ফর্ম হয় সেক্ষেত্রে লিখবো কুড নট। লেখার পরে বাকি যে অংশটুকু আছে ওইগুলো লিখে ফেলবো। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখেন, হি ইজ টু উইক টু গো। তাহলে এই যে টু টু এর জায়গায় লিখবো আমি সো, তাহলে কি হি ইজ সো। তো তারপরে টু এর পরে যে ওয়ার্ডটা আছে সেটা লিখবো। লিখি আবার এই টু এর পরিবর্তে লিখবো দ্যাট। তাহলে কি হয়, হি ইজ সো উইক দ্যাট। দ্যাট লেখার পরে আমি সাবজেক্টটা লিখবো, এই বাক্যের সাবজেক্ট কি হি। এখন দেখুন এই যে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে প্রথম অংশে, এই ভার্বটা কি ইজ। এই ভার্বটা হচ্ছে ইজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এবং এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা লিখবো ক্যান নট, আর যদি ফার্স্ট ফর্ম হয় সেক্ষেত্রে লিখবো কুড নট। লেখার পরে এই যে টু এর পরে যে যা যা থাকবে সেগুলো আমরা এখানে লিখবো। মনে রাখবেন এই যে বাক্যটা হি ইজ টু উইক টু গো, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এটাকে যখন আমরা নেগেটিভ করে ফেলবো তখন এটা হয়ে যাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তী আরেকটা সেন্টেন্স আছে, হি ওয়াজ টু পুয়ার টু বাই আ চেয়ার। তাহলে এখানে দেখুন এই যে ওয়াজটা হচ্ছে ফার্স্ট ফর্ম, একটা আছে আমরা ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে ক্যান নট, ফার্স্ট ফর্ম থাকলে কি হয় কুড নট। এই ফার্স্ট ফর্মের একটা এক্সাম্পল এখন আমরা প্র্যাকটিস করব। হি ওয়াজ টু পুয়ার টু বাই আ চেয়ার। তাহলে দেখেন এই যে টু এর পরিবর্তে হবে কি তো, তার পরবর্তী টু এর পরিবর্তে এই যে এখানে দ্যাট। প্রথম টু এর পরিবর্তে হচ্ছে তো, পরের টু এর পরিবর্তে হচ্ছে দ্যাট। তারপর আমরা কি করব, এই যে যেহেতু বার হচ্ছে এটা, ওয়াজ হচ্ছে বার, যেহেতু বার এখানে ফার্স্ট ফর্ম তাহলে আমরা এখানে কি লিখবো কুড নট লিখবো। আর বার যদি প্রেজেন্ট ফর্ম হতো তাহলে কি লিখতাম ক্যান নট।
তারপর হচ্ছে গিয়ে টু এর পরিবর্তে পরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা এখানে লিখে ফেলি। আরেকটা নিয়ম দেখেন, যদি কোনো বাক্যের মধ্যে এরকম অ্যাজ এর পরে অন্য যে কোনো একটা শব্দ থাকবে, শব্দের পরে আবার অ্যাজ থাকবে, তখন এই অ্যাজ এর পরিবর্তে লিখবো নট লেস, পরের অ্যাজ এর জায়গায় লিখবো আমরা কি দেন। আর কোনো পরিবর্তনই হবে না এই বাক্যে। যেমন রানু ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রুবি। এখন দেখুন যেহেতু এখানে অ্যাজ আছে, আমরা এখানে অ্যাজ এর পরিবর্তে লিখবো নট লেস এবং পরবর্তী অ্যাজ এর পরিবর্তে লিখবো দেন। তাহলে আমার সেন্টেন্সটা কি হয়, রানু ওয়াজ নট লেস ওয়াইজ দেন রুবি। এবং দেখুন কিছু বাক্য আছে যেগুলো হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কিংবা অভ্যাসগত কর্ম যদি বুঝায়, সেক্ষেত্রে চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বুঝালে সেক্ষেত্রে সেই সেন্টেন্সটাকে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। যেমন হেলথ ইজ ওয়েলথ, এটা কি একটা প্রবাদ এবং এটাই চিরন্তন একটা সত্য। এটা এই বাক্যটা হচ্ছে কি চিরন্তন সত্য। তাহলে এটাকে আমরা কি করব, ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ নেগেটিভ। অর্থাৎ যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত এটা বসবে প্রথমে, এরপরে অক্সিলারি ভার্ব ছাড়ার বাকি যে অংশটুকু আছে এগুলো তারপরে বসবে। হি ইজ সরি হেলথ ইজ ওয়েলথ, এটাকে আমরা লিখলে কি হবে, ইজেন্ট হেলথ ওয়েলথ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। আরেকটা বাক্য দেখেন, যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি করব, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এই বিষয়গুলো হচ্ছে আমি বিস্তারিত হচ্ছে যখন আমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করাবো তখন এই নিয়মগুলো বিস্তারিত আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে মূল ভার্ব হচ্ছে কি সেটস। এই মূল ভার্ব কোন ভার্বের কোন ফর্ম সেটা আগে দেখেন। এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় সেক্ষেত্রে আমার প্রথমে আমি কি লিখবো, ডোন্ট অথবা ডাজেন্ট। আর এটা যদি ফার্স্ট ফর্মে হয় তাহলে লিখবো ডিডেন্ট। এখন ডোন্ট কখন লিখবো এবং ডাজেন্ট কখন লিখবো, ভার্বটার প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজেন্ট, ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ডোন্ট। যেহেতু এখানে স্টেটস এটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা শুরুতে লিখবো ডাজেন্ট। ডাজেন্ট লেখার পরে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি দা সান। তারপরে এই যে ভার্বের বেস ফর্মটা লিখবো, লিখি ভার্বের পরে যে অংশটুকু আছে ওই অংশটুকু লিখে ফেলবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। এরপর কি আছে আমার সামটাইমস, এটা সহজ নিয়ম। যদি সামটাইমস থাকে সামটাইমস এর পরিবর্তে আমরা লিখবো নট অলওয়েজ, আর কোনো পরিবর্তনই হবে না, বাকি অংশটুকু যেভাবে আছে ওইভাবে থাকবে। যেমন মাই ফ্রেন্ডস সামটাইমস ভিজিট, তাহলে আমরা কি লিখবো, মাই ফ্রেন্ডস ডু নট অলওয়েজ, মাই ফ্রেন্ডস ডু নট অলওয়েজ ভিজিট মি। এখন দেখুন মেনি থাকলে কি লিখবো, নট আ ফিউ, মেনি থাকলে লিখবো নট আ ফিউ। যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। অর্থাৎ মেনি যদি থাকে কোনো বাক্যে সেটাকে নেগেটিভ করার সময় শুধু এই মেনির পরিবর্তে নট আ ফিউ ব্যবহার করবে। এরপরে 15 নংটা দেখেন, যদি যদি থাকে কি আ ফিউ থাকে তখন কি করবো, আ ফিউ থাকলে সেটার পরিবর্তে আমরা লিখবো নট মেনি। যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, ফিউ এর পরিবর্তে আমরা কি লিখবো, নট মেনি। তাহলে আমার নেগেটিভ সেন্টেন্সটা কি হবে, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। আর লিটল এর পরিবর্তে কি হবে, নট মাচ। আর লিটল এর পরিবর্তে হবে নট মাচ। অর্থাৎ যেমন আই হ্যাভ আ লিটল রাইস, তাহলে আর লিটল এর পরিবর্তে আমি লিখবো নট মাচ, তখন আমার সেন্টেন্সটা কি হবে, আই হ্যাভ নট মাচ রাইস। এবং যদি মাছ থাকে কোনো বাক্যের মধ্যে তখন লিখবো নট আ লিটল, নটা কি লিটল। এই যে দেখুন একটা সেন্টেন্স, এটা হচ্ছে কি হি হ্যাজ মাচ মানি, কিন্তু এখানে মাছ আছে এবং এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব, তাহলে মাছের পরিবর্তে লিখবো নট আ লিটল। তাহলে আমার নেগেটিভ সেন্টেন্সটা কি হচ্ছে, হি হ্যাজ নট আ লিটল মানি। এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করার যত নিয়ম আছে সকল নিয়ম এখানে দেওয়া আছে। আপনারা এই নিয়মগুলো বারবার প্র্যাকটিস করবেন, নিয়মগুলো আগে পড়বেন, পরে হচ্ছে বিভিন্ন বোর্ড কোশ্চেন বা মডেলের মধ্যে আপনাদের যে কোশ্চেনগুলো আছে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে হচ্ছে কি এই নিয়মগুলো খুব ভালোভাবে মনে থাকবে, কারণ আমরা এই নিয়মগুলো মুখস্থ করে আসলে অনেকে পক্ষে রাখা সম্ভব না। সেক্ষেত্রে যদি আপনারা প্র্যাকটিস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার নিয়মগুলো অনেকদিন মনে থাকবে।